নতুন শাড়ি পরছিলাম। প্লিট করতে একটু সমস্যা হচ্ছিল। ছেলেকে বললাম, একটু সাহায্য করো তো। সে এসে শাড়ির প্লিট ধরল। মা, এভাবে প্লিট করতে হয়েছে বলে সুন্দর করে সাজিয়ে দিল। শাড়ি পেঁচানোর সময় আমার কোমরে হাত পড়ল তার। মা, তোমার কোমর এত চিকন কেন? সে অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি হাসলাম। চিকন আবার কি? এত বয়স হয়ে গেল। না মা, সত্যিই খুব সরু বলে আমার কোমর 2 হাতে ধরল। দেখো, আমার 2 হাতেই চলে এসেছে। আমি অস্বস্তি বোধ করলাম। হাত সরাও। কিন্তু সে আরও জোরে ধরল। মা, তোমার এই সুন্দর কোমর দেখে আমার মাথা ঘুরে যায়। বলতে বলতে আমার কোমরে মুখ লাগিয়ে দিল। আমি চমকে উঠলাম। কি করছিস তুই? সে মুখ তুলে বলল, তোমার শরীরের গন্ধ নিচ্ছি। তুই পাগল হয়ে গেছিস। আমি তাকে ধাক্কা দিলাম। সে আমার হাত ধরে বলল, পাগল হয়েছি তোমার জন্য। মা, তোমার এই সুন্দর শরীর দেখে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হও। নতুন শাড়ির গন্ধ আর তার কথায় আমার মাথা ঝিমঝিম করছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুজিত চক্রবর্তী, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর রিয়া। তনয় 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিয়া 14 বছর বয়সী, স্কুলে যায়। সেদিনের ঘটনাটা মনে পড়লে এখনও গায়ে কাটা দেয়া। তনয় আমার শাড়ি পরতে সাহায্য করছিল। হঠাৎ করেই আমার শরীরে অদ্ভুত একটা অনুভূতি হল। মাথা ঘুরতে লাগল। চোখে অন্ধকার দেখতে লাগলাম। মা, তোমার কি হচ্ছে? তনয় আমাকে ধরে ফেল। আমি তার কাঁধে মাথা রেখে দিলাম। আস্তে আস্তে চেতনা ফিরে এলো। কিছু না, একটু মাথা ঘুরেছিল। আমি বললাম। তনয় চিন্তিত হয়ে বলল, মা, তুমি ইদানিং খুব দুর্বল হয়ে গেছ। ডাক্তার দেখাও। আসলে গত কয়েক সপ্তাহ ধরেই আমি খুব অদ্ভুত অনুভব করছিলাম। মাঝে মাঝেই মাথা ঘুরে যাচ্ছিল। খাবারে অরুচি। রাতে ঠিকমতো ঘুম হচ্ছিল না। কিন্তু এসব নিয়ে পরিবারের কাউকে কিছু বলিনি। সুজিত অফিস থেকে ফিরে এসে আমার অবস্থা দেখে বলল, প্রিয়াঙ্কা, তোমাকে খুব অসুস্থ লাগছে। কাল সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব। পরদিন সকালে ডাক্তার আরিফ সাহেবের চেম্বারে গেলাম। তিনি আমার কয়েকটা পরীক্ষা করলেন। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে তার মুখের ভাব বদলে গেল। মিসেস চক্রবর্তী, আপনার রক্তে একটা অদ্ভুত কেমিক্যাল পাওয়া গেছে। এটা প্রাকৃতিকভাবে শরীরে তৈরি হয় না। ডাক্তার গম্ভীর হয়ে বললেন। মানে? আমি ভয় পেয়ে গেলাম। মানে হলো কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে এই কেমিক্যাল দিয়েছে। এটা এক ধরনের স্লো পয়জন। আমার মাথায় বজ্রপাত হল। কে আমাকে বিষ দিতে পারে? কেন? বাড়ি ফিরে সুজিতকে সব বললাম। সে খুবই চিন্তিত হয়ে পড়ল। কে এমন কাজ করতে পারে? আমাদের সাথে কার শত্রুতা? সে রাতে আমার ঘুম হল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতরে কেউ বসে আছে। পরদিন সকালে দেখলাম গাড়িটা নেই। মনে মনে ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। দুপুরে হঠাৎ করে আমাদের বাড়ির দরজায় কলিং বেল বাজল। দেখলাম একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। মাঝবয়সী, কালো চশমা পরা। আপনি প্রিয়াঙ্কা চক্রবর্তী? লোকটি জিজ্ঞেস করল। জি, কি কাজ? আমি ইন্সপেক্টর রহিম। চিফ থেকে এসেছি। আপনার সাথে কিছু কথা বলার আছে। আমি তাকে বাড়ির ভিতরে নিয়ে এলাম। সুজিত অফিসে, বাচ্চারা স্কুল কলেজে। মিসেস চক্রবর্তী, আপনার ডাক্তার আমাদের রিপোর্ট করেছেন যে আপনাকে বিষ প্রয়োগ করা হয়েছে। আমরা এই ব্যাপারে তদন্ত শুরু করেছি। ইন্সপেক্টর বললেন। কিন্তু কে আমাকে বিষ দিতে পারে? আমার তো কোনো শত্রু নেই। আমি বললাম। এটাই আমাদের বের করতে হবে। আপনি কি গত কয়েক সপ্তাহে কোনো নতুন খাবার খেয়েছেন? কোনো নতুন জায়গায় গেছেন? কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হয়েছে? আমি ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, গত মাসে আমাদের পাড়ায় একটা নতুন দোকান খুলেছিল। রয়্যাল ফুড কর্নার। সেখান থেকে আমি কয়েকবার খাবার কিনেছিলাম। জি, একটা নতুন দোকান আছে।
সেখান থেকে আমি মিষ্টি কিনেছিলাম আমি বললাম। ইন্সপেক্টর সাহেব নোট নিলেন। আর কোথাও গেছেন? আরও একটা জায়গায় গিয়েছিলাম। আমার কলেজের বন্ধু রশ্মির বাড়িতে। সে আমাকে একটা পার্টিতে ডেকেছিল। অনেকদিন পর দেখা হয়েছিল। সেই পার্টিতে কি খেয়েছিলেন? জুস, স্ন্যাক্স, আরও অনেক কিছু। অনেক লোক ছিল সেখানে ইন্সপেক্টর আরও কিছু প্রশ্ন করলেন। তারপর বললেন, আপনি খুব সাবধানে থাকবেন। বাইরের কোনো খাবার খাবেন না। আপনার পরিবারের সদস্যরা যা রান্না করবে শুধু সেটাই খাবেন। ইন্সপেক্টর চলে যাওয়ার পর আমার খুব ভয় লাগছিল। কে আমাকে মারার চেষ্টা করছে? কেন? সন্ধ্যায় সুজিত অফিস থেকে ফিরে এসে সব শুনো। তনয় আর রিয়াও এসে গেছে। আমরা পুরো পরিবার মিলে বসলা। মা, তুমি চিন্তা করো না। আমি তোমার সাথেই থাকব, তনয় বলল। হ্যাঁ মা, আমরা সবাই তোমার পাশে আছি, রিয়াও বলল। সুজিত বলল, প্রিয়াঙ্কা, তুমি একা কোথাও যাবে না। আমি অফিসে বলে কয়েকদিন লিভ নেব। রাতে খেতে বসে হঠাৎ করে বাইরে থেকে কোনো একটা আওয়াজ এলো। মনে হলো কেউ যেন আমাদের জানালায় পাথর ছুঁড়েছে। তনয় উঠে জানালার পাশে গিয়ে পর্দা সরিয়ে বাইরে তাকাল। কেউ নেই। হয়তো কোনো বিড়াল হবে। কিন্তু আমার মন খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল কেউ আমাদের উপর নজরদারি করছে। পরদিন সকালে ইন্সপেক্টর রহিম আবার এলেন। সাথে আরও দুজন পুলিশ। মিসেস চক্রবর্তী, আমরা সেই দোকানটা চেক করেছি। রয়্যাল ফুড কর্নার। দোকানের মালিক গতকাল রাতেই পালিয়ে গেছে। দোকান বন্ধ করে দিয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। মানে হলো আমাদের সন্দেহ সত্যি। সেই দোকান থেকেই আপনাকে বিষাক্ত খাবার দেয়া হয়েছে। কিন্তু কে এর পিছনে আছে সেটা এখনও জানতে পারিনি। আমার বন্ধু রশ্মির ব্যাপারে কি জানতে পেরেছেন? আমি জিজ্ঞেস করলাম। রশ্মি দেবীর বাড়িতেও গিয়েছিলাম। তিনি বলেছেন সেই পার্টিতে আপনি শুধু জুস খেয়েছিলেন। সেই জুস সবাই খেয়েছিল। অন্য কেউ অসুস্থ হয়নি। ইন্সপেক্টর আরও বললেন, তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই পার্টিতে একজন লোক ছিল যে আপনাকে বিশেষভাবে লক্ষ্য করছিল। রশ্মি দেবী বলেছেন লোকটি আপনার সম্পর্কে অনেক প্রশ্ন করেছিল। আপনার বাড়ির ঠিকানা, পরিবার সবার নাম জানতে চেয়েছিল। কে সেই লোক? সুজিত জিজ্ঞেস করল। রশ্মি দেবী বলেছেন লোকটির নাম করিম আহমেদ। তার ব্যবসা আছে রিয়েল এস্টেটে। তবে আমরা যখন তার ঠিকানায় গিয়েছি দেখেছি সেটা একটা ভুয়া ঠিকানা। এই কথা শুনে আমার আরও ভয় লাগল। মানে কেউ একজন পরিকল্পনা করে আমার ক্ষতি করার চেষ্টা করছে? হ্যাঁ, এটা পরিষ্কার। কিন্তু কেন? আপনার কোনো সম্পত্তি বিবাদ আছে? কোনো পুরনো শত্রুতা? আমি আর সুজিত দুজনেই মাথা নাড়লাম। আমাদের তো কোনো সম্পত্তি বিবাদ নেই। কারো সাথে শত্রুতাও নেই। ইন্সপেক্টর বললেন, আপাতত আপনারা খুব সাবধানে থাকুন। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। দুপুরে খেতে বসেছি, হঠাৎ করে রিয়ার চিৎকার শুনতে পেলাম। সে স্কুল থেকে ফিরে এসেছে। মা, একটা চিঠি। দরজায় একটা চিঠি পড়ে আছে। রিয়া দৌড়ে এলো। তনয় চিঠিটা নিয়ে খুলে পড়ল। পড়তে পড়তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি লেখা? আমি জিজ্ঞেস করলাম। তনয় কাপা গলায় পড়ল, প্রিয়াঙ্কা চক্রবর্তী, তুমি এখনও বেঁচে আছো? ভাগ্য ভালো। কিন্তু এবার আর রক্ষা নেই। 7 দিনের মধ্যে তোমার সব সম্পত্তি আমার নামে রেজিস্ট্রি করে দাও। নয়তো তোমার পুরো পরিবার বিপদে পড়বে। চিঠিটা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কিন্তু সাথে সাথেই একটা কথা মনে পড়ল। সুজিত, আমাদের তো কোনো বড় সম্পত্তি নেই। এই ফ্ল্যাটটা আর কিছু টাকা পয়সা। এর জন্য কেউ এমন করবে? সুজিত ভাবতে ভাবতে বলল, একটা মিনিট। তোমার মনে নেই তোমার দাদুর রেখে যাওয়া সেই জমিটার কথা? গ্রামে? আমার মাথায় একটা আলো জ্বলে উঠল। হ্যাঁ, আমার দাদু আমার নামে একটা বড় জমি রেজিস্ট্রি করে গেছেন। সেটা আছে আমাদের গ্রামের বাড়িতে। বছর 10 হলো দাদু মারা গেছেন। তখন থেকেই জমিটা আমার নামে আছে। কিন্তু এত বছরে আমি কখনো সেখানে যাইনি। হ্যাঁ, সেই জমিটা, আমি চিৎকার করে বললাম। কিন্তু সেই জমির কথা কেউ জানে কিভাবে? তনয় বলল, মা, হয়তো গ্রামে কেউ জানে। জমিজমা নিয়ে তো সব সময় নানা সমস্যা হয়। আমি তৎক্ষণাৎ ইন্সপেক্টর রহিমকে ফোন করলাম। সব খুলে বললাম। আহা,
এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার দাদুর জমি নিয়ে হয়তো কেউ ষড়যন্ত্র করছে। আপনি কি জানেন সেই জমির বর্তমান দাম কত? না, জানি না। দাদু যখন রেজিস্ট্রি করেছিলেন তখন তো খুব বেশি দাম ছিল না গি। এখন জমির দাম অনেক বেড়েছে। গ্রামের কাছে যদি কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাহলে সেই জমির দাম হতে পারে কয়েক কোটি টাকা গু। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। কয়েক কোটি টাকা! আমার সাজেশন হল আপনি একবার আপনার গ্রামে যান। দেখুন জমিটার বর্তমান অবস্থা কেমন। কিন্তু একা যাবেন না। আমি আমার একজন লোক পাঠিয়ে দেব। পরদিন সকালে আমি, সুজিত আর তনয় মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। ইন্সপেক্টর রহিমের একজন লোকও আমাদের সাথে এল। নাম কনস্টেবল আলমগীর। গ্রামে পৌঁছে যা দেখলাম তাতে আমার চোখ কপালে উঠে গেল। আমার দাদুর জমিটা এখন একটা বড় কারখানার মাঝখানে পড়েছে। চারদিকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। জমির দাম বেড়েছে আকাশছোঁয়া। গ্রামের হেডম্যান সাহেবের সাথে কথা বললাম। তিনি বললেন, আপনার জমিটার জন্য অনেকেই খোঁজ করেছে। 1 বছর আগে একজন লোক এসেছিল, বলেছিল সে জমিটা কিনতে চায়। কিন্তু আমি তাকে বলেছি জমির মালিক শহরে থাকেন। তাদের সাথে কথা বলতে হবে। সেই লোকটা কেমন দেখতে? আমি জিজ্ঞেস করলাম। মাঝবয়সী, একটু মোটা, কালো চশমা পরে। নাম বলেছিল করিম আহমেদ ঘে। আমার বুক ধড়ফড় করতে লাগল। ইন্সপেক্টর যে নামটা বলেছিলেন সেই একই নাম। কনস্টেবল আলমগীর হেডম্যান সাহেবের কাছ থেকে আরও তথ্য নিলেন। জানা গেল সেই করিম আহমেদ নামের লোকটি গ্রামে কয়েকবার এসেছে। আমার জমি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছে। তিনি আরও বলেছিলেন জমির মালিকা নাকি মারা গেছেন। তাই তিনি সরকারি নিয়মে জমিটা কিনতে পারবেন। হেডম্যান সাহেব বললেন। মানে উনি মিথ্যা তথ্য দিয়েছেন? সুজিত জিজ্ঞেস করল। হ্যাঁ। তাই আমি তাকে বলেছিলাম প্রথমে প্রমাণ আনতে হবে যে জমির মালিকা মারা গেছেন। নয়তো আমি কিছু করতে পারব না গি। আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। এই করিম আহমেদ নামের লোকটি আমার জমি হাতিয়ে নেওয়ার জন্য প্রথমে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, যাতে তার পক্ষে দাবি করা সহজ হয়। গ্রাম থেকে ফিরে এসে ইন্সপেক্টর রহিমকে সব জানালাম। তিনি বললেন, এখন আমাদের এই করিম আহমেদকে খুঁজে বের করতে হবে। তার আসল পরিচয় কী সেটা জানতে হবে। কিন্তু পরদিনই আরও একটা ঘটনা ঘটল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির দেয়ালে কালো রঙে লেখা, চূড়ান্ত সতর্কবাণী, 2-4 ঘণ্টা সময়। এবার সুজিত একদম রেগে গেল। এই জীবনে আর বসে থাকতে পারি না। আমি নিজেই এই করিম আহমেদকে খুঁজে বের করব। তনয় বলল, বাবা, আমিও তোমার সাথে যাব। কিন্তু আমি তাদের থামিয়ে দিলাম। না, তোমরা কিছু করবে না। এটা পুলিশের কাজ। আমরা ইন্সপেক্টর সাহেবকে বলব। ইন্সপেক্টর রহিম এসে দেয়ালের লেখা দেখলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। এখন আর দেরি করা যাবে না। আমি আমার পুরো টিম নিয়ে তদন্ত শুরু করব। তিনি আরও বললেন, আপনারা আজ রাতে বাড়িতে থাকবেন না। কোনো আত্মীয়ের বাড়ি বা হোটেলে চলে যান। আমি এখানে আমার লোক মোতায়েন করব। আমরা সেই রাতে আমার মামার বাড়িতে গেলাম। কিন্তু ঘুম হল না। বারবার মনে হচ্ছিল এই অজানা শত্রু কখন আমাদের খুঁজে পাবে। পরদিন সকালে ইন্সপেক্টর রহিমের ফোন এল। খুশির খবর। আমরা করিম আহমেদকে গ্রেফতার করেছি। সত্যি? আমি খুশিতে চিৎকার করে উঠলাম। হ্যাঁ। আসলে তার আসল নাম করিম আহমেদ নয়। তার নাম সোহেল খান। এর আগেও জমিজমা দখলের কেসে তার বিরুদ্ধে মামলা ছিল। এবার সে আপনার জমি দখলের জন্য এই পরিকল্পনা করেছিল। আমরা পুলিশ স্টেশনে গেলাম। সোহেল খানকে দেখলাম। একজন সাধারণ মাঝবয়সী লোক। কিন্তু তার চোখে খুব চালাক ভাব। ইন্সপেক্টর রহিম বললেন, সে স্বীকার করেছে। প্রথমে সে রয়্যাল ফুড কর্নার দোকান খুলেছিল। সেখানে বিষমিশ্রিত মিষ্টি দিয়ে আপনাকে ধীরে ধীরে মারার চেষ্টা করেছিল, যাতে মনে হয় প্রাকৃতিক মৃত্যু। তারপর সে একটা ভুয়া পরিচয় নিয়ে আপনার বন্ধুর পার্টিতে গিয়েছিল। সেখানে আপনার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল। সোহেল খান কুটিল হেসে বলল, আপনার সেই জমির দাম এখন 5 কোটি টাকা। আমি যদি সেটা দখল করতে পারতাম তাহলে তাহলে একটা নিরীহ মানুষকে মেরে ফেলতে? সুজিত রাগে বলল। ব্যবসা মানে ব্যবসা। এতে আবেগের কোনো জায়গা নেই কি? সোহেল খান নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ইন্সপেক্টর রহিম বললেন, এর সাথে আরও 3 জন লোক জড়িত। তারাও গ্রেফতার হয়েছে।
একজন ছিল দোকানের সেলসম্যান, একজন ছিল তথ্য সংগ্রহকারী, আর একজন ছিল গ্রামের দালাল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু তারা আমার জমির কথা জানল কিভাবে? গ্রামের রেকর্ড অফিসে তাদের একটা লোক ছিল। সেই সূত্রে তারা জানতে পেরেছিল যে আপনার নামে একটা বড় জমি আছে। তারপর তারা আপনার ঠিকানা বের করে পুরো পরিকল্পনা সাজিয়েছিল। সোহেল খানের বিচার হল। তার 12 বছরের জেল হয়েছে। বাকি সহযোগীদেরও বিভিন্ন মেয়াদে জেল হয়েছে। কিন্তু এই ঘটনার পর আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম। আমার দাদুর জমিটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কেন প্রিয়াঙ্কা? এত বড় সম্পত্তি? সুজিত বলল। দেখো, এই জমির জন্য একবার আমাদের প্রাণ সংশ হয়েছে। আবার যে কেউ এমন কিছু করবে না, তার গ্যারান্টি কি? আর আমাদের এত টাকার দরকারও নেই। তনয় বলল, মা, তুমি ঠিক বলেছ। আমাদের শান্তি আর নিরাপত্তার চেয়ে বড় কিছু নেই। আমি সেই জমি 5 কোটি টাকায় বিক্রি করে দিলাম। একটা অংশ দিয়ে একটা ভালো বাড়ি কিনলাম। বাকি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলাম। 1 বছর পর হঠাৎ করে ইন্সপেক্টর রহিমের ফোন এলো। মিসেস চক্রবর্তী, আপনার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? সোহেল খানের সাথে যে আরও একটা বড় চক্র জড়িত ছিল, সেটা আমরা ভেঙে দিয়েছি। তারা দেশের বিভিন্ন জায়গায় এমন কাণ্ড করেছে। অনেক মানুষের ক্ষতি করেছে। আপনার কেসটি সমাধান করতে গিয়ে আমরা এই বড় চক্রটিকে ধরতে পেরেছি। তার মানে? তার মানে হল, আপনি শুধু নিজেকে রক্ষা করেননি, দেশের অনেক মানুষকে এই ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন। এই কথা শুনে আমার খুব ভালো লাগল। মনে হল আমার এই কষ্টের একটা মানে ছিল। আজ 3 বছর পেরিয়ে গেছে সেই ঘটনার। আমাদের পরিবার এখন শান্তিতে আছে। তনয় গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি পেয়েছে। রিয়া এখন ক্লাস 10-এ পড়ে। সুজিতের অফিসেও প্রমোশন হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা বুঝতে পেরেছি যে অর্থের চেয়ে পারিবারিক শান্তি ও নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে জমির জন্য কেউ আমাদের প্রাণ নাশের চেষ্টা করেছিল, সেই জমি না থাকলেও আমরা খুব সুখে আছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। সেই সংকটের সময় আমরা একসাথে লড়াই করেছি, একে অন্যের পাশে দাঁড়িয়েছি। তনয় যেদিন আমার শাড়ি পরতে সাহায্য করেছিল, সেদিন থেকেই এই রহস্যের সূত্রপাত। কিন্তু সেদিন আমি জানতাম না যে এর পিছনে এত বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। এখন যখন কোনো নতুন শাড়ি পরি, তনয় এসে সাহায্য করে। কিন্তু এখন আর কোনো ভয় নেই, কোনো রহস্য নেই। শুধু একটা মা আর তার ছেলের মধ্যকার স্বাভাবিক স্নেহ আর ভালোবাসা। আমার এই গল্পের মূল শিক্ষা হল, জীবনে হঠাৎ করে যে কোনো সমস্যা আসতে পারে। কিন্তু পরিবারের সবাই মিলে লড়াই করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আর অর্থসম্পদের চেয়ে শান্তি ও নিরাপত্তা অনেক বেশি মূল্যবান। যে করিম আহমেদ বা সোহেল খান আমাদের প্রাণ নাশের চেষ্টা করেছিল, সে এখন জেলে। ন্যায় বিচার হয়েছে। কিন্তু আমি তার প্রতি কোনো রাগ রাখিনি। কারণ রাগ রাখলে নিজের মনটাই খারাপ হয়ে যায়। এই ঘটনার পর থেকে আমি আরও সতর্ক হয়েছি। বাইরের খাবার খাওয়ার ব্যাপারে সাবধান। অপরিচিত মানুষদের সাথে কথা বলার সময় সতর্ক। তনয় এখন একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। সে বলে, মা, তোমার এই সাহসী গল্প আমার জীবনের অনুপ্রেরণা। রিয়াও বড় হয়ে পুলিশ হতে চায়। সে বলে, মা, আমি ইন্সপেক্টর রহিম আঙ্কলের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আমার গল্প এখানেই শেষ। একটা সাধারণ পারিবারিক মুহূর্ত থেকে শুরু হয়ে কিভাবে একটা বড় রহস্যের সমাধান হল, এই ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। আজও মাঝে মাঝে মনে হয়, জীবনটা কত অদ্ভুত। একটা শাড়ি পরানোর সময় ছেলের একটা সহজ প্রশ্ন থেকে শুরু হয়ে এমন একটা বড় ঘটনার জন্ম হয়েছিল। কিন্তু সেই সব দিন এখন অতীত। আমরা এখন নতুন জীবনে এগিয়ে চলেছি। নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা নিয়ে। তনয় আর রিয়া দুজনেই এখন আমার গর্ব। তারা সেই কঠিন সময়ে আমার পাশে থেকে শক্তি দিয়েছিল। সুজিতও অসাধারণ সাপোর্ট দিয়েছিল। আমার এই অভিজ্ঞতা থেকে সবার জন্য একটা বার্তা, যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না। সঠিক মানুষের সাহায্য নিন। পরিবারের সবাই মিলে মোকাবিলা করুন। এবং সবচেয়ে বড় কথা, আইনের সাহায্য নিতে দ্বিধা করবেন না। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে জানাতে চেয়েছি, জীবনে যতই বড় বিপদ আসুক, সাহস আর একতা দিয়ে সব কিছু মোকাবিলা করা সম্ভব। আর সবশেষে বলব, পরিবার ছাড়া জীবনে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়।
যে সম্পত্তির জন্য কেউ আমাদের ক্ষতি করতে চেয়েছিল সেই সম্পত্তি আমি হাসিমুখে ছেড়ে দিয়েছি। কিন্তু আমার পরিবারকে রক্ষা করার জন্য আমি যেকোনো কিছু করতে প্রস্তুত। এই ছিল আমার প্রিয়াঙ্কা চক্রবর্তীর রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চারের সত্য কাহিনী। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে এবং জীবনের কোনো কাজে আসবে।